মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ
বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz Community Radio, Jadavpur University.
কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে আপনারা শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর আমাদের আজকের আলোচনার বিষয় বিজ্ঞানসম্মতভাবে দেশি মাছের চাষ ও সংরক্ষণ। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর স্বাগত ঘোষ, যিনি রামকৃষ্ণ মিশন ও বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের অধীনে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান। নমস্কার। নমস্কার। এই যে আজকের যে আলোচনা বিজ্ঞানসম্মতভাবে দেশি মাছের চাষ ও সংরক্ষণ, তো স্বাগতবাবু, দেশি আর বিদেশি এরকমও কি মাছের কোনো ফারাক হয়? একদমই তাই। দেশি বা বিদেশি মাছ বলতে আমরা এটাই বুঝি যে আমরা কিছু কিছু মাছকে সিলেক্ট করে আমাদের দেশে ইম্পোর্ট করে আনি উইথ প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন, যাতে তাদের হাই প্রোডাক্টিভিটি বা ডিজিজ রেজিস্ট্যান্স ক্ষমতা এগুলোর জন্য। তো এরকম কিছু মাছ আছে আমরা নিয়ে এসেছি, যেগুলো আপনারা হয়তো শুনলে বলবেন যে বাহ, এটা বিদেশি মাছ, আমি জানতামই না। যেমন সিলভার কার্প, যেমন গ্রাস কার্প, যেমন সাইপিনাস কার্প। এই তিনটে কার্প হচ্ছে মেনলি চাইনিজ কার্প বলে। আচ্ছা। কারণ এই যে সিলভার কার্পকে আমরা কেন নিয়ে আসি, তারা উপরের তলটা পরিষ্কার রাখতে সাহায্য করে এবং খুব ভিগোরাসলি বাড়ে আর খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আচ্ছা। গ্রাস কার্প কেন নিয়ে আসি, জলে যখন প্রচুর ইউট্রফিকেশন হয়ে যায় তখন গ্রাস কার্প প্রায় প্রতিদিন তার নিজ ওজনের খাদ্য পর্যন্ত, মানে ওই ঘাস খেয়ে বা ওই অ্যালগাল ব্লুমকে খেয়ে পুকুরটা কন্ট্রোল রাখে, মানে পুকুরের আগাছাগুলোকে দমন করে না। আর থার্ড হচ্ছে যে কমন কার্প যেটাকে বলি বা সাইপিনাস কার্প, তারা কিন্তু পুকুরের নিচের তলে যে বিভিন্ন অর্গানিক লোড হয় সেগুলোকে খেয়ে ওরাও অনেকটা পুকুরের নিচটাও ঠিকঠাক, বা এক্সট্রা ফিড যেগুলো নিচে পড়ে যায় সেগুলোকে ওরা খুব ভিগোরাস ইটার, তো সেগুলোকে খেয়ে ওরাও পুকুরের নিচটা পরিষ্কার রাখে যাতে অ্যামোনিয়া না হয়, যাতে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স গুলো বা জলের যে বিভিন্ন মাত্রাগুলো চেঞ্জেস না হয়। বেশ। তো এটাই হলো বিদেশি মাছ। আর দেশি মাছ হচ্ছে আমাদের যেমন রুই, কাতলা, মৃগেল, এরা টোটালি আমাদের দেশি মাছ, যারা আমাদের এই জল আবহাওয়া মাটিতে বড় হওয়ার জন্য একদমই আদর্শ, এবং তার সাথে সাথে এদের কিন্তু রোগ অপেক্ষাকৃতভাবে অন্যান্য মাছের তুলনায় কম হয়, এবং এদের সাথেও আমরা সুপরিচিত। এদের মার্কেট ডিমান্ডও খুব ভালো। 200 থেকে 250 উপরে দেশি মাছ আছে, কিন্তু সব তো খাওয়ার উপযোগী বা সব তো অর্ধেকের বেশি এখন আমরা পাচ্ছিও না। তো সেক্ষেত্রে আমরা যেগুলোকে আমি একটা প্রকল্পের মাধ্যমে কিছু মাছকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, এবং তার সাথে আমরা যে জলাভূমি আছে আমাদের পূর্ব কলকাতার যে জলাভূমি সংরক্ষণের উপর একটু কাজ করছিলাম, এবং তাতে দেখেছি আমাদের অনেক মাছই হারিয়ে গেছে, এবং সেখানে ওরা একটা মাছের চাষ করছে, সেটাকে নাম দিয়েছে, ওনারা বলছে হাইব্রিড মাগুর, কিন্তু আসলে ওটাকে বলে আফ্রিকান মাগুর করতো আগে। আচ্ছা। তো সেই আফ্রিকান মাগুরই খুব ভিগোরাস ইটার। তারা কিন্তু আমাদের জলের যে পুঁটি, মৌরলা, ন্যাদোস, পাবদা, ট্যাংরা, গুলশা, প্যাকাল, তোরা যে মাছগুলো আছে সেগুলোকে খেয়ে ফেলছিল। তো এখন আমরা প্রায় লাস্ট 5 বছর ধরে ওদের প্রতি অ্যাওয়ারনেস করে করে বিভিন্ন প্রকারের ট্রেনিং করে, প্রায় ডাইরেক্ট ট্রেনিং দিয়েছি আমরা 250 জনকে, এবং প্রায় 550 জন ইনডাইরেক্ট বেনিফিশিয়ারিজ, মানে ওদের থেকে শুনে শুনে যারা করেছে, এরকম প্রায় 550 ফার্মার্সকে আমরা শেখাতে পেরেছি যে দেশি মাছ বিক্রি করে লাভ বেশি। তো এই যে দেশি মাছ বিক্রি করে লাভ বেশি বলছেন, তো বিজ্ঞানসম্মতভাবে কত রকমের দেশি মাছ চাষ করা যেতে পারে? হ্যাঁ, বিজ্ঞানসম্মতভাবে মোটামুটি আমরা 10 থেকে 12 প্রকারের উপরে মাছ আমরা চাষ করতেই পারি। যেমন তার মধ্যে আমরা একটা মাছ চাষ হচ্ছে ধরুন শিঙি, মাগুর, এবং শুধু চাষ নয়, শিঙি মাগুর যেমন চাষ, এবং এদের যে চারাপোনা উৎপাদন, যে সিড প্রোডাকশন যেটাকে আমরা বলি, চারা উৎপাদন, এটাও কিন্তু আমাদের অনেক ফার্মাররা তৈরি করছে, এবং তারা বিভিন্ন জেলায় এবং অন্যান্য রাজ্যে পর্যন্ত সাপ্লাই করছে। আচ্ছা। যে ঘরে খুব সহজ পদ্ধতিতে আমরা কিন্তু শিঙি এবং মাগুর এবং পাবদা এবং ট্যাংরা, এই জাতীয় যে মাছগুলো আছে, ক্যাটফিশ বলি যেটাকে, বা জিওল মাছ, তাদের চারা কিন্তু ঘরে বসেই খুব অল্প জায়গার মধ্যেই তৈরি করা যাবে। তো এইগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে এক চারা বিক্রি করে লাভ করা যেতে পারে, আর একটা হচ্ছে মাছ চাষ করে লাভ করা যেতে পারে। চাষ করতে গেলে মূলত পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদের চাষি ভাইদের আগে যেটা আমি এসে দেখেছিলাম, ম্যাক্সিমামই পূব দিকটা খোলা রাখতে হবে, যেটা কিনা আগে থাকতো না, কারণ সকাল থেকে সূর্যের আলো মাছ চাষের ক্ষেত্রে কিন্তু অর্ধেকের বেশি কাজ করে দেয়। সূর্যের আলোটা কিন্তু পুরোপুরি পন্ডে পড়তে হবে, এবং তাতে কি হবে, প্ল্যাঙ্কটন তৈরি হবে। প্ল্যাঙ্কটনটাই হচ্ছে মাছের আদি খাবার।
এই তাদের পুরো বডি স্ট্রাকচার, তাদের ফুলকার গঠন, তাদের সিস্টেম টোটালটাই কিন্তু সেইটাকে বেস করে তৈরি। তো এই প্ল্যাঙ্কটন বা আদি খাবারটা তৈরি থাকলে মাছের স্বাস্থ্যও ভালো থাকে, তার সাথে আমরা কিন্তু সাপ্লিমেন্টারি কিছু খাবার দিতেই পারি। আচ্ছা, তার মানে বিজ্ঞানসম্মতভাবে যে দেশি মাছ চাষের যে বেসিক যে পদ্ধতিগুলো সেগুলো আপনি বললেন যে কিরকম দরকার, মানে তার পরিবেশটা কিরকম দরকার বলে, আর সেই সঙ্গে কিছু খাবারের কথা বললেন। আর কি কি খাদ্যের প্রয়োগ পদ্ধতি রয়েছে? এবারে যেহেতু আমরা চাষে চলে আসছি বিজ্ঞান ভিত্তিক, মানে আমরা কি করছি, ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে চাইছি আমাদের এই চাষটাকে। সেই চাষটা পুকুরেই হোক বা ভেরিতেই হোক বা ট্যাঙ্কেই হোক বা মডার্ন কোনো পলিথিন কিছুতেই চাষ হোক, যেভাবেই হতে পারে, তার একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে। সেই সংখ্যা ভিত্তিক যখন আমরা চাষ করছি তখন আমরা, মানে সংখ্যাটা কি বলছেন, মাছের সংখ্যা বলছেন না পাত্রের সংখ্যা? না, মাছের সংখ্যা, পাত্র বা জায়গা অনুযায়ী মাছের সংখ্যা। যেমন বিঘা প্রতি মাছ থাকতে হবে 1200 থেকে 1500। আচ্ছা, বা প্রতি হেক্টরে অন্তত 10,000 পিস মাছ। চারাপোনা, এইরকম ভাবে আমাদেরকে চাষটা করতে হবে। এবার যখন আমরা এর থেকে বেশি মাছ ফেলবো বেশি লাভের আশায়, তখনই আমাদের কি করতে হবে, এরেটার লাগাতে হবে। এরেটার বলতে মানে অক্সিজেন, বায়ু উৎপাদন করার জন্য যে মেশিন, সে মানে অ্যাকচুয়ালি মাছ তো আর ডাইরেক্ট অক্সিজেন নিতে পারে না আমাদের মতো, তাদের জলে দ্রবীভূত অক্সিজেন নিতে হবে। তাই জলে অক্সিজেনটাকে দ্রবীভূত করাতে হবে। আমরা জানি বাতাসে প্রায় 21% কাছাকাছি অক্সিজেন পাওয়া যায়। যদি আমরা একটা মোটর চালিয়ে দিই, তাহলে একটা যদি আমাদের এরেটার, মানে প্যাডেল এরেটার বলা হয়, ওই এরেটার যদি ঘুরতে থাকে, তাহলে অক্সিজেনগুলোকে জলে দ্রবীভূত করবে এবং মাছ অক্সিজেন পেতে সুবিধা হবে। তখন আমরা সেই সংখ্যাটাকে 2000 বা 2500 করতে পারি, নচেত নয়। এবারে তা না হলে আমাদের কি হবে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে, মাছ দুপুরবেলাও প্রথমে ভাসবে, ফুলকাজনিত রোগ আসতে পারে এবং পরবর্তীকালে মাছ ভেসে মারাও যেতে পারে। আচ্ছা, তার মানে এটা শুধুমাত্র অক্সিজেনের ঘাটতির জন্য বলছেন, এমন নয় যে মাছের রোগ হয়েছে? একদমই তাই। যদি এটা দীর্ঘদিন চলে তখন ফুলকাজনিত সমস্যা আসতে পারে। আচ্ছা আচ্ছা। তো আমাদের আগে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমরা বলি। আমরা মাছ চাষে এটা খুবই আমরা পালন করে থাকি। আপনি অক্সিজেনের কথা বললেন, যেটা আপনি বলেন জলে দ্রবীভূত অক্সিজেন, কিন্তু এছাড়া তো কিছু পরিপূরক খাদ্যের প্রয়োজন হয় মাছের, তো সেগুলো যদি কি কি বলেন? সেগুলো হচ্ছে, মাছকে যেহেতু আমরা সংখ্যাটা বাড়িয়ে ফেলছি নর্মাল পুকুরের থেকে, তাই আমাদেরকে কিছু খাবার সাপ্লিমেন্ট করতে হয়। সেগুলো অ্যাটলিস্ট আমি বলি কিছু প্রোটিন জাতীয় খাবার, তার সাথে যদি ওটা হাতে তৈরি করে দেওয়া যায়, ওটা মাছ থেকে মাছ ভ্যারি করবে। আচ্ছা, যে মাছের যতটা প্রোটিন রিকোয়ারমেন্ট থাকে সেইভাবে দেখে, যেমন আমি এক্সাম্পল দিই, পোনা মাছের ক্ষেত্রে 24% প্রোটিন যুক্ত খাবার দিলেই হয়। তাহলে আমরা সেই রকম একটা অনুপাতে একটা খাবার তৈরি করলাম, তৈরি করে যদি আমরা দিই এবং সেই মাছটা সেই খাবারটা খাবে, এবং সেটাও যে আমরা দেব তাদের প্রায় 3% পার কেজি বডি ওয়েট হিসাবে। আচ্ছা, তার বেশি দিলে কিন্তু সেটা ওয়েস্টেজ হবে, এবং যাই আমরা দেব সেটা যদি ওয়েস্টেজ হয়, জলের নিচে গিয়ে অ্যামোনিয়া ফর্ম করবে এবং জলটা দূষিত করে দেবে, আলটিমেটলি মাছের সমস্যা হবে। তো এইটা মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তো এই খাবারটা মানে নিজে হাতে যদি করে দেওয়া যায় সেটা বলছিলেন, তো সেটা কোন ধরনের খাবার? একদম যেটা খুব কম খরচে যেটা বলবো আমাদের চাষি ভাইয়েরা বা দিদিরা করতে পারবে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট কিছু না দিলে অন্তত 50% খোল, 25% সর্ষের খোল, 25% বাদাম খোল এবং 50% ভুসি, গমের ভুসি হোক বা যাই হোক, বা রাইস ব্র্যান, এই দুটো ভালো করে মিশিয়ে এবং তার সাথে যদি একটু ভিটামিন আর একটু মিনারেল মিক্সচার অ্যাড করে দেওয়া যায়, অন্তত এইটা দিলেও আর কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। এরপরে যদি আমরা আস্তে আস্তে সয়াবিন মিল, তারপরে মাছের কুড়ো, এইগুলো যদি আমরা আস্তে আস্তে অ্যাড করি, ইট ইজ গুড, বাট মিনিমাম যদি আমরা ওইটা দিই খুব ভালো হবে। তো আমাদের তো খেয়াল রাখতে হবে যে মাছের রোগটা যাতে না হয়, মাছ যাতে সুস্থ থাকে। তো রোগ হয়েছে, রোগ নির্ণয় পদ্ধতিটা সেটা কিভাবে আমাদের চাষি ভাইরা বুঝবেন? চাষি ভাইরা জানে যারা মাছ চাষ করে যে এইটা সব থেকে খুব ইম্পর্টেন্ট একটা সেক্টর, যেখানে যাদেরকে নিয়ে আমরা চাষ করছি তারা ডাকতেও পারে না এবং তারা ঠিকঠাক জানানো দিতে পারে না। আমরা তাদের রেগুলার মনিটরিং ছাড়া আমরা কিন্তু বুঝতে পারবো না যে মাছটির অসুস্থ বা কি নয়, এবং সিমটম দেখতে গেলেও আমাদের জলে নামতে হবে এবং স্যাম্পলিং করতে হবে, তবে বুঝতে পারি। তাই অনেকটা দেরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি ওই জন্যই বলবো প্রিভেনশন বেটার দ্যান কিওর সবসময় মাথায় রাখতে হবে, আমাদের সতর্কতা সবসময় অবলম্বন করতে হবে।
এবং তার জন্য যেটা এখন বর্তমান যুগে যে পদ্ধতিটা এসছে সেটা হচ্ছে প্রোবায়োটিক বেসড ফিশ ফার্মিং বা প্রোবায়োটিক বা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার দ্বারা মাছ চাষ বা উপকারী ব্যাকটেরিয়ার দ্বারা মাছ চাষ, আমি আরো ভালোভাবে যদি বাংলায় বলি। কারণ সেটা হচ্ছে আমাদের কিছু ব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলো কমার্শিয়ালি অ্যাভেলেবেল, বা আমরা যদি একটু নিজেরাও হাতে তৈরি করে নিতে পারি, হয়তো সেভাবে ভালো নাও হতে পারে, কিন্তু এই টক দই বা এই জাতীয় জিনিসগুলোকে যদি আমরা একটা বায়ো জুস তৈরি করতে পারি, চিটে গুড় তার সাথে যদি আমরা একটু দেশি লবণ এইসব মিশিয়ে যদি তৈরি করতে পারি, এবং তার মধ্যে যদি আমরা একটু যদি গোবর জল বা আরো ঘরের বিভিন্ন ভার্মি কম্পোস্টের যে ওয়াশ এগুলো দিয়ে যদি আমরা বানাই, কিন্তু সেগুলো তো একটা পরিমাণ থাকবে, কতটা পরিমাণটা কতটা, যদি 250 লিটারের পাত্র আমরা নিই, তার মধ্যে যদি আমরা প্রায় 150 লিটার যদি আমরা ভার্মি ওয়াশের জল বা গোবরের ওয়াটার যদি নিই, সেটা অন্তত মিনিমাম 4-5 দিন পুরনো হতে হবে। আচ্ছা, তার মধ্যে আমরা বিভিন্ন অর্গানিক ওয়েস্ট দিতে পারি, দিয়ে যদি ইনঅর্গানিক করতে চাই আমরা ইউরিয়া সুপার ফসফেটও দিতে পারি। আচ্ছা, দিয়ে সেখানে আমরা 3 থেকে 4 লিটার চুন দিতে পারি। দেওয়ার পর আমরা ওখানে প্রায় 1 কিলো চিটে গুড় আর 1 কিলো দেশি লবণ এবং তার মধ্যে 250 গ্রাম টক দই ভালো করে যদি মিশিয়ে একটা বায়ো জুস তৈরি করতে পারি, এবং সেই জুসটা যদি প্রায় প্রতি বিঘায় মোটামুটি 30 থেকে 35 লিটার করে যদি ছড়িয়ে দিতে পারি, আমরা কিন্তু খুব ভালো একটা প্ল্যাঙ্কটন গ্রোথ দেখব। এবং যেহেতু সেখানে আমরা ল্যাক্টোব্যাসিলাস ইনোকুলেট করেছি, সেখানে কিন্তু কিছুটা চান্স থাকতে পারে প্রোবায়োটিক হওয়ার মধ্যেও। এটা নিয়ে এক্সপেরিমেন্ট চলছে, এটা এখনো সেভাবে আমরা পুরো সাকসেসটা এখনো বলতে পারছি না, কিন্তু এছাড়া কমার্শিয়ালে কিন্তু প্রোবায়োটিক অ্যাভেলেবেল। যদি কমার্শিয়াল প্রোবায়োটিক আমরা দিয়ে থাকি, তাহলে কিন্তু ওই জায়গাটা কি হয়, যেটা ব্যাকটেরিয়ার ধর্ম, পুরো এরিয়াটা যদি ওরা ছড়িয়ে যায়, তাহলে কিন্তু অন্য যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো আছে তাদের রোগগুলো আর হয়ই না। আচ্ছা, এছাড়া আমাদের খেয়াল রাখতে হবে কন্টামিনেশন যাতে না হয়। কন্টামিনেশন যদি না হয়, যেমন জেলেদের থেকে কন্টামিনেশন হয়, যেমন অন্যান্য যে হোস্ট তো মাছ এখানে যারা ক্যারিয়ার, যেমন আমাদের বাহক যারা, যেমন কাঁকড়া, পাখি অথবা সাপ, এদের থ্রুতেও অনেক প্যাথোজেন চলে আসে। সেটা কিভাবে খেয়ালটা রাখতে হবে? ওটা আমাদের ফেন্সিং করতে হয় পুকুরের চারিদিকে। যারা কাঁকড়া চাষ করছে তারা কখনোই ফেন্সিং না করে করতে পারবে না, কারণ কোনো রোগগ্রস্ত কাঁকড়া যদি পন্ডে চলে আসে, সেখান থেকে সারা কাঁকড়ার মলক লাগতে পারে। যারা মাছ চাষ করছে, কারণ এইসব পাখি ধরুন এসে বসে, পুকুর পাড়েই বসে, তখন যদি তারা পুকুরে এক্সক্রিটা ত্যাগ করে, তখন সেই এক্সক্রিটা থেকেও অনেক ডিজিজ ছড়ায়। এগুলো অনেক নজর রাখতে হয়, তার জন্য বার্ড ফেন্সিং করতে হয়। আচ্ছা, তো সেটা কি রকম? ওগুলো একটা পাতলা নেট যদি টানিয়ে দেওয়া হয়, তাহলে আর পাখিরা আসে না, অন্তত ওই পুকুরে আর আসে। আলো বাতাসের অসুবিধা না, কোনো অসুবিধা হবে না, একদম পাতলা নেট যদি থাকে ওরা আর ঢুকতে পারবে না, আর আসবে না। তো এই ছোট ছোট ব্যাপারগুলো যদি, এবং তার থেকে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে, একটু ফুটপিট ইউজ করতে হবে, ফুটপিটে পা দিয়ে তবে পুকুরে নামলো। যদি এই নিজেদেরও একটু হাইজিন মেনটেন হলো, এইগুলো যদি করে, এখন গ্রামের অনেক চাষি ভাইরাই করে দেখেছি, সচেতনতা বেড়েছে, প্রচন্ড বেড়েছে, এবং তারা বুঝেছে যে এই সচেতনতা অবলম্বন করলে পুকুরের রোগই হয় না। কারণ আমাদের যে রোগগুলো এখন হচ্ছে, তাদের সেই প্যাথোজেন গুলোরও ডিজিজ রেজিস্ট্যান্স এসে গেছে। আগে যে ডোজে আমরা ওষুধ দিতাম, সেই ডোজে কিন্তু এখন ওষুধ দিলে আর কাজ হচ্ছে না, আমাদের তার থেকে হায়ার ডোজে ওষুধ দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আবার যেমন আমি বলি, একটা মাছের উকুন হয়, সেটার জন্য আমরা সাইবারমেথ্রিন বা আইভারমেকটিন জাতীয় ওষুধ ব্যবহার করতাম, সেইটা ব্যবহার করলে এখন তার ডবল ডোজে ওষুধ ব্যবহার করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের চিংড়ি মরে যাচ্ছে, মাছকে বাঁচাতে গিয়ে আমরা চিংড়ি মেরে ফেলছি। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো আপনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিশ্চয়ই এই বিজ্ঞানসম্মতভাবে দেশীয় মাছ চাষের তো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তো নাকি? হ্যাঁ, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র দেশীয় মাছ চাষের অনেক প্রশিক্ষণ দেয়। এছাড়া আমাদের প্রকল্প আছে, ডিএসটি সিড যে প্রকল্প আছে, তার অধীনে আমাদের একটা প্রজেক্ট চলে, এবং ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড তাদেরও সাহায্যে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, এবং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা যে প্রোগ্রামটা আছে, তারও থেকে আমরা প্রশিক্ষণ দিই। আচ্ছা, তো সেখানে মাছ চাষ যখন করা হচ্ছে, নিশ্চয়ই মাছ চাষের পদ্ধতির পুরোটাই, মানে মাছকে কি খাবার দেওয়া হবে সেগুলোও নিশ্চয়ই আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন, এবং কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, সব টোটাল দিকটাই আপনারা দেখেন, তাই তো? বেশ বেশ।
এই যে বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করার মধ্যে মানে বিভিন্ন তো সেলফ হেল্প গ্রুপও রয়েছে না, বিশেষ করে মহিলারা যারা রয়েছেন, তাদের মধ্যে উৎসাহ কতটা দেখতে পাচ্ছেন আপনারা? মাছ চাষে এখন মহিলাদের প্রচণ্ড উৎসাহতা আছে এবং তারা অনেক এগিয়ে আসছে। পার্টিকুলারলি আমি বলি, আমাদের সুন্দরবনের যে মহিলারা আছেন, মানে গোসাবা, বাসন্তী, ক্যানিং 1-2 এই যে ব্লকগুলো বা ওইদিকে নামখানা, কাকদ্বীপ, তারা খুবই আগ্রহী এবং তারা একসাথে মিলে সকলে এগিয়ে আসছে মাছ চাষ করার জন্য। মানে তারা করছেন এরকম স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও চাষ করছেন। এবং কিরকম দেখছেন যে বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করার ফলে মানে চাষিদের মধ্যে মানে লাভের পরিমাণটা কেমন চাষি ভাইরা দেখতে পাচ্ছেন? লাভের পরিমাণটা আগের থেকে একটু হলেও কমেছে, কারণ মাছের খাবারের দামটা বেড়েছে, সেক্ষেত্রে মাছের দাম বাড়েনি। তো এটা একটা বিষয়। তো ওই জন্য আমরা এখন এটাই ভাবছি কি করে খাবারের খরচটা কমানো যায় এবং মাছটা, তাহলে মাছের দাম একটা স্ট্যাগন্যান্ট হয়ে আছে, তো তাদের যদি আর আমরা কিন্তু মাছের দাম আর বাড়াতে পারছি না, সেক্ষেত্রে আমরা কোথায় কম্প্রোমাইজ করতে পারি? প্রায় 70-80% খরচ হয়ে যাচ্ছে মাছের খাবারে। সেটা যদি রিডিউস করে আমরা প্রায় যদি 65-60% আনতে পারি, তাহলে কিন্তু ওদের লাভটা আরও বাড়বে। সেটাই আমাদের খুব চেষ্টা চলছে, আমরা চেষ্টা করছি। শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র অলরেডি একটা মাছের খাবারের উপরে পরীক্ষা করে দেখেছে যাতে কম খরচে মাছের খাবার বানানো যায়, যেটা আপনি বলছিলেন ঘরোয়া পদ্ধতিতে যেটা হয় করা যায়, সেটা হয়তো আরো স্বাস্থ্যকর হবে, খরচটা কম হবে, খরচটা কমবে। সেটা যদি করা যায়, অবশ্যই আগামী দিনে চাষিরা আরো বেশি লাভের মুখ দেখতে পাবে। একদম। আমরা একেবারে অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি। তো আপনি আমাদের মৎস্য চাষি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি মৎস্য চাষিদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে তাদের মাছ চাষের সময় সব সময় সচেতন থাকতে হবে এবং পুকুরকে তাদের হাতের তালুর মধ্যে রাখতে হবে এবং পুকুরের প্রতিটা মাত্রা জলের সেগুলোকে বুঝতে হবে এবং সঠিকভাবে সঠিক সময় সঠিক পরামর্শ নিয়ে তবেই এগিয়ে যেতে হবে। আপনাদের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্র সবসময় আপনাদের পাশে আছে। এছাড়াও প্রতিটা ব্লকের যে ফিশারি এক্সটেনশন অফিসার, তাদের সাথেও কিন্তু আপনাদের যোগাযোগ রাখতে হবে। বেশ, এই যে বিজ্ঞানসম্মতভাবে দেশীয় মাছের চাষ ও সংরক্ষণ, এই বিষয় নিয়ে আপনারা এতক্ষণ আলোচনা শুনছিলেন ম্যাটিক্স কৃষি পাঠশালায়। আর এ বিষয়ে বিশদে আলোচনা করলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান ডক্টর স্বাগত ঘোষ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।